আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলকে পাল্টা পদক্ষেপ না নিতে যুক্তরাজ্যের সতর্কবার্তা। গাজার জন্য শান্তিরক্ষী বাহিনীর প্রস্তাব দিল ফ্রান্স। এক যুগ বাদে যৌথ নৌমহড়া শুরু করল তুরস্ক ও মিশর। ন্যাটোর আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমান, জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে যুক্ত হল ফিলিস্তিন রাষ্ট্রের নাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলকে পাল্টা পদক্ষেপ না নিতে যুক্তরাজ্যের সতর্কবার্তা। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর পশ্চিম তীরে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাজ্য ইসরায়েলকে সরাসরি সতর্ক করেছে। আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষিতে এই বার্তা দেওয়া হয়েছে, যেখানে সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ যেমন বসতি সম্প্রসারণ এবং সামরিক অভিযান নিয়ে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ফিলিস্তিনের স্বীকৃতির জবাবে ইসরায়েল যদি প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেয় তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে বিবেচিত হবে। কানাডা ও ফ্রান্সও একই অবস্থান নিয়েছে। তিন দেশ একত্রে জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা বন্ধ থাকলে বা সামরিক তৎপরতা বাড়লে তারা নিষেধাজ্ঞা সহ কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এই যৌথ অবস্থান পশ্চিমা কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্য সংকটে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নীতিমালার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। ইসরায়েলের পক্ষ থেকে এই সতর্ক বার্তা সমালোচনা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিমা দেশগুলো এমন পদক্ষেপের মাধ্যমে শত্রুপক্ষকে উৎসাহিত করছে, যা ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশন চলছে, যেখানে গাজা সংকট, ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ ও মানবিক সহায়তা ইস্যুতে আলোচনা চলছে। পর্যবেক্ষকদের মতে আগামী কয়েকদিনের মধ্যেই ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। তারা কি আন্তর্জাতিক চাপের মুখে নীতিগত পরিবর্তন আনবে, নাকি বর্তমান অবস্থানেই অটল থাকবে? এই পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে, যেখানে পশ্চিমা শক্তিগুলো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে আরও সক্রিয় ভূমিকা নিচ্ছে। বিশ্ব সম্প্রদায় এখন ইসরায়েলের প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে। গাজার জন্য শান্তিরক্ষী বাহিনীর প্রস্তাব দিল ফ্রান্স। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষিতে গাজায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স। প্যারিস থেকে প্রকাশিত এই প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের পরিবর্তে একটি বহুপাক্ষিক বাহিনী গাজায় দায়িত্ব পালন করবে, যার মূল লক্ষ্য হবে স্থিতিশীলতা, মানবিক সহায়তা এবং রাজনৈতিক পুনর্গঠন। ফ্রান্সের পরিকল্পনা অনুযায়ী এই বাহিনী জাতিসংঘ অনুমোদিত একটি অস্থায়ী মিশন হিসাবে কাজ করবে, যার নেতৃত্বে থাকবে আঞ্চলিক শক্তিগুলো মিশর, জর্ডন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। বাহিনীটি দুই ধাপে কাজ করবে। প্রথম ধাপে যুদ্ধবিরতির পর্যবেক্ষণ, হামাসকে নিরস্ত্রকরণ এবং জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করা হবে। দ্বিতীয় ধাপে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, নির্বাচন আয়োজন এবং গাজার পুনর্গঠন কার্যক্রম পরিচালিত হবে। এই প্রস্তাবের অর্থায়ন হবে স্বেচ্ছাদাতাদের মাধ্যমে, জাতিসংঘের বাধ্যতামূলক চাঁদা থেকে নয়। ফলে সদস্য রাষ্ট্রগুলোর সম্মতি ও সক্রিয় অংশগ্রহণ এই পরিকল্পনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ। তবে ইসরায়েল ও কাতারের সম্পৃক্ততা নিয়ে কিছু সদস্য রাষ্ট্রের আপত্তির সম্ভাবনা রয়েছে, যা জাতিসংঘে প্রস্তাবটি গৃহীত হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে একটি নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরির চেষ্টা। এটি ইসরায়েল ও হামাসের বাইরে একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে গাজায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা উন্মুক্ত করে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সমন্বয়, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং আঞ্চলিক মতপার্থক্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এই মুহূর্তে জাতিসংঘ সাধারণ অধিবেশন চলমান রয়েছে, যেখানে গাজা সংকট, মানবিক সহায়তা এবং ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। ফ্রান্সের প্রস্তাবটি সেখানে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হলে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গিতে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হবে। বিশ্ব সম্প্রদায় এখন গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন সমাধানের দিকে তাকিয়ে আছে। ফ্রান্সের এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা শুধু গাজার জন্য নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য একটি কৌশলগত পরিবর্তনের সূচনা হতে পারে। ১৩ বছর পর তুরস্ক ও মিশর প্রথমবারের মতো যৌথ নৌমহড়ায় অংশ নিয়েছে, যা পূর্ব ভূমধ্যসাগরে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বাহর এল সাদাকা, অর্থাৎ বন্ধুত্বের সমুদ্র,
নামে এই মহড়া ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, যেখানে উভয় দেশের আধুনিক নৌবাহিনী অংশ নিচ্ছে। মহড়ায় অংশ নিয়েছে তুরস্কের ফ্রিগেট টিসিজি ওরুক্রেইস ও টিসিজি গেদিজ, দ্রুত আক্রমণকারী জাহাজ টিসিজি ইমবাত ও টিসিজি বোরা, সাবমেরিন টিসিজি গুর এবং দুটি F-16 যুদ্ধবিমান। মিশরের পক্ষ থেকেও উচ্চ ক্ষমতাসম্পন্ন ইউনিট অংশ নিচ্ছে, যার মাধ্যমে দুই দেশের সামরিক সক্ষমতা প্রদর্শিত হচ্ছে। এই মহড়ার রাজনৈতিক তাৎপর্যও গভীর। দীর্ঘদিনের কূটনৈতিক দূরত্ব ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার পর তুরস্ক ও মিশরের এই যৌথ উদ্যোগ মধ্যপ্রাচ্যে নতুন সমঝোতার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে গাজা সংকট, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি এবং ইসরায়েলের প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই মহড়া একটি কৌশলগত বার্তা বহন করছে। বিশ্লেষকেরা বলছেন, এই মহড়া শুধু সামরিক অনুশীলন নয়, বরং এটি একটি বহুমাত্রিক কূটনৈতিক পদক্ষেপ যা আঞ্চলিক শক্তিগুলোর নতুন জোট গঠনের সম্ভাবনা উন্মোচন করছে। তুরস্ক বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ সামরিক শক্তি এবং মিশরের আধুনিক নৌবাহিনী এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্প্রদায় গাজা সংকট, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি এবং ইসরায়েলের প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে। তুরস্ক মিশরের এই যৌথ মহড়া সেই প্রেক্ষাপটে একটি নতুন মাত্রা যোগ করেছে, যা ভবিষ্যতের আঞ্চলিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। ন্যাটোর আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমান, জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। রাশিয়ার ৩টি মিগ-৩১ যুদ্ধবিমান অনুমতি ছাড়াই এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করায় আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তেজিত হয়েছে। ন্যাটো সদস্যরাষ্ট্র এস্তোনিয়া এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করেছে। যুদ্ধবিমানগুলো প্রায় ১২ মিনিট এস্তোনিয়ার আকাশে অবস্থান করে, পরে ন্যাটোর প্রতিরক্ষা ইউনিট বাধা দিয়ে তাদের সরিয়ে দেয়। এই ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে সোমবার সকাল 10টায়। এস্তোনিয়ার অনুরোধে ডাকা এই বৈঠকে ইউক্রেনও অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। পোল্যান্ড পূর্ববর্তী অনুপ্রবেশের ঘটনায় একই ধরনের বৈঠকের আবেদন করেছিল, যা এই অঞ্চলে রাশিয়ার সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের বিমান আন্তর্জাতিক নিয়ম মেনেই চলেছে এবং কোনো আকাশসীমা লঙ্ঘন হয়নি। তবে এস্তোনিয়া, ফিনল্যান্ড এবং অন্যান্য ন্যাটো সদস্যরাষ্ট্র এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তারা বলছে, এটি রাশিয়ার আগ্রাসনমূলক কৌশল, যা ইউরোপ দুর্বল করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এস্তোনিয়া ন্যাটো সনদের ৪ নম্বর অনুচ্ছেদের অধীনে পরামর্শ বৈঠকের অনুরোধ জানিয়েছে, যার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো যৌথভাবে নিরাপত্তা হুমকি মূল্যায়ন করে। এই অনুচ্ছেদ সক্রিয় হলে ন্যাটোর প্রতিরক্ষা নীতিতে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি আকাশসীমা লঙ্ঘনের প্রশ্ন নয়, বরং এটি ইউরোপের পূর্বাঞ্চলে রাশিয়ার প্রভাব বিস্তারের কৌশল এবং পশ্চিমা জোটের প্রতিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। জাতিসংঘের আসন্ন বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করতে পারে। এই মুহূর্তে বিশ্বজুড়ে নজর রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের দিকে। রাশিয়ার সামরিক তৎপরতা, ন্যাটোর প্রতিক্রিয়া এবং ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে এই বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করতে পারে। যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে যুক্ত হল ফিলিস্তিন রাষ্ট্রের নাম। মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। যুক্তরাজ্য তাদের সরকারি মানচিত্রে প্রথমবারের মতো স্টেট অফ প্যালেস্টাইন বা ফিলিস্তিন রাষ্ট্রের নাম অন্তর্ভুক্ত করেছে। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণার পর, যা আন্তর্জাতিকভাবে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি একটি দৃঢ় অঙ্গীকার হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে হালনাগাদ করা মানচিত্রে এখন মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্রের নাম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। শুধু মানচিত্র নয়, সংশ্লিষ্ট ভ্রমণ নির্দেশিকা, কনসুলার তথ্য এবং আঞ্চলিক বিশ্লেষণেও ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্য বলেছে, এই পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনের অধিকার স্বীকৃত করার অংশ। এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাজ্য কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের মতো দেশগুলোর কাতারে যুক্ত হল, যারা ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে একটি সম্মেলনে আরও কয়েকটি দেশ একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। বেলজিয়ামও ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনও এই স্বীকৃতির বিপক্ষে অবস্থান নিয়েছে এবং ইসরায়েলও এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই স্বীকৃতি শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে এবং সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে। বিশ্লেষকরা
বলছেন, যুক্তরাজ্যের এই পদক্ষেপ শুধু প্রতীকী নয়, বরং এটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি বাস্তব পরিবর্তনের সূচনা। এটি মধ্যপ্রাচ্য সংকটের সমাধানে পশ্চিমা বিশ্বের অবস্থান পুনর্নির্ধারণের ইঙ্গিত দেয়, যেখানে মানবাধিকার, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রশ্নে নতুন করে ভাবনা শুরু হয়েছে। এই মুহূর্তে বিশ্বজুড়ে নজর রয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনার দিকে, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি, গাজা সংকট এবং ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। যুক্তরাজ্যের মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত হওয়া সেই আলোচনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।